অবশেষে ভারতের চাপে আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা বাতিল হতে চলেছে। শেখ হাসিনার মাস্টার প্ল্যান সফল। এদিকে কঠিন বিপদের মুখে এনসিপি, জামায়াত ইসলাম একে একে ফেঁসে যাচ্ছে সবাই। আগামীকালকেই হতে পারে বিরোধী দলের অর্থাৎ জামাত এনসিপির শেষ সংসদের কার্যদিবস। 90 দিন অনুপস্থিতির ফলে সংসদ সদস্য পদ তারা হারিয়ে ফেলবে। তাদের জন্য ওই আসনগুলোতে আবার কি উপনির্বাচন হবে? শেখ হাসিনা ফিরছেন, কবে ফিরছেন? 26শে মার্চে ফিরছেন। ফিরেই তিনি প্রথমে টুঙ্গিপাড়া যাবেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন, তারপরে তিনি রাজনীতি শুরু করবেন। ভারত কি সত্যি বিএনপি সরকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেবে? চাপ দেবে কি যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নাও। আর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো সমঝোতা কি পর্দার আড়ালে চলছে? বিএনপি এখন এক ঢিলে হয়তো বা দুই পাখি মারার চেষ্টা করবে। তারা পুলিশ হত্যার বিচার করে এই টোকায় এনসিবিদেরকে প্যাকেট করে ফেলবে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করবে অপরাধী যেই হোক আমার দলের গুলোকেও আমরা ছাড় দিচ্ছি না, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলছি, নতুন বন্দোবস্ত করছি। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। আগামীকালকে যখন দ্বিতীয় দিনের অধিবেশন বসতে চলেছে, তখন তার আগের দিন আজকে বিরোধী দল জামাতের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে, এক ধরনের থ্রেট দেওয়া হয়েছে। ব্যাপারটা এরকম যে সংসদে বিএনপি যদি সাংবিধানিক পরিষদের অর্ডার না দেয়, তারা যদি শপথ না নেয়, সাংবিধানিক পরিষদের অধিবেশন যদি না ডাকে, তাহলে আগামীকালকেই হতে পারে বিরোধী দলের অর্থাৎ জামাত এনসিপির শেষ সংসদের কার্যদিবস। অর্থাৎ সেদিনই ওয়াকআউট করবে, আর তারা সংসদে যোগ দেবে না। আর তারা যদি সংসদে যোগ না দেয়, তাহলে পরপর 90 দিন অনুপস্থিত থাকবে তারা। আর 90 দিন অনুপস্থিতির ফলে সংসদ সদস্য পদ তারা হারিয়ে ফেলবে। তাদের জন্য ওই আসনগুলোতে আবার কি উপনির্বাচন হবে? কোন পথে যাচ্ছে সংসদ বসতে না বসতে? বিরোধী দলের কথাই আমরা কি বুঝতে পারছি, তারা কি বোঝাতে চাইছে? সংসদ যদি উত্তপ্ত হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? বিরোধী দল পরিপূর্ণভাবে ওয়াকআউট করবে, তারা আর সংসদে ফিরবে না, সেরকম হুঙ্কারি দিয়েছে তারা। টাইমসের শিরোনামটা দেখে নিন, তারা বলছে রোববার হতে পারে বিরোধী দলের শেষ অধিবেশন, অর্থাৎ সেদিনই শেষ দিন হতে পারে সংসদে। কি ভয়ঙ্কর কথা! কি বলা হচ্ছে? সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে সরকারের কাছে দাবি জানিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। অন্যথায় রাজপথে নামার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজকে রাজধানীর মগবাজারে 11 দলীয় লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল 11 দলের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। 11 দলের মুখপাত্র বলেন, রোববার 30 দিন পূর্ণ হওয়ার পরও যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, তাহলে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে রাজপথে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, জনগণের সম্মান, মর্যাদা ও ভোটাধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে। এমনকি রোববার হতে পারে বিরোধী দলের শেষ অধিবেশন। অর্থাৎ আগামীকালকে যদি তাদের দাবি পূরণ না হয়, কালকে যদি সাংবিধানিক পরিষদের সভা না ডাকে বিএনপি কিংবা স্পিকার, তাহলে তারা আর সংসদে যাবে না, এরকম কথা বলেছেন। আদৌ কি সেটা বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে? যদি কালকে দাবি করে এবং কালকে সেই দাবি পূরণ না হয়, তাহলে সত্যিই তারা সংসদ বর্জন করবে? মানে সত্যিই তারা এতজন যে নির্বাচিত হলো, তারা নিজেরাই, জামাত নিজেরাই তো 68টা আসনে জিতেছে, এতগুলো আসন তারা বিসর্জন দেবে? পরিস্থিতি আসলে কি? আর তারা যে দাবি জানাচ্ছে সাংবিধানিক পরিষদ, সংবিধান সংশোধন পরিষদ যেটা, সেই পরিষদের সভা ডাকতে, সেই পরিষদই তো গঠিত হয়নি, সেই পরিষদই তো সংবিধানে নেই। সংবিধানে আগে সেটা অন্তর্ভুক্ত হতে হবে, অন্তর্ভুক্ত হওয়ার পরে বিএনপি সহ অন্যান্য যারা শপথ নেয়নি তারা শপথ নেবে, শপথ নেওয়ার পরে না সংবিধান সংশোধনের যে পরিষদ, সাংবিধানিক পরিষদ, সেই সাংবিধানিক পরিষদের সভা ডাকার প্রেক্ষাপট তৈরি হতে পারে। কিন্তু আদতে বাস্তবতা কি? বিএনপির অবস্থান কি? বিএনপির অবস্থান হচ্ছে কোনোভাবেই তারা সাংবিধানিক পরিষদের যে কি বলে অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতিকে দিয়ে, গতকালকে সমস্ত অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হয়েছে, কিন্তু বিএনপি এই অধ্যাদেশ পাশ করবে না। সাংবিধানিক পরিষদের অধ্যাদেশ পাশ করবে না, কারণ তারা 2/3 আসনের মালিক। তারা যেটা করবে সেটাই আইন হবে সংসদে। এটা করবে না। গণভোটের আদেশ তারা বাস্তবায়নের যে অধ্যাদেশ, সেটা বাস্তবায়ন করবে না। এই বড় দুইটা বিএনপি একমত না, সেটা বিএনপি করবে না। বিএনপি এছাড়া পিআর উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে যাওয়া, এসব কোনো কিছুই বাস্তবায়ন করবে না। দৃশ্যত আমরা সেগুলোই জানি। তাহলে কি হচ্ছে? সাংবিধানিক পরিষদের যে দাবি, সেই দাবির কোনো বাস্তবতাই থাকছে না, কারণ বিএনপি এই দাবির সঙ্গে একমত নন। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন যে আগে তো সেটা সংবিধানকে ধারণ করতে হবে, সংবিধানে ধারণ করার জন্য সংসদে আলোচনা হতে হবে। সংসদের অধিকাংশ সদস্য যদি বলে যে এটা গ্রহণযোগ্য হবে, তাহলে সেটা গ্রহণীয় হতে পারে। গ্রহণীয় হওয়ার পরে না প্রসঙ্গ আসবে সাংবিধানিক পরিষদের শপথ, অধিবেশন, এই ব্যাপারগুলো আসবে। তার আগে তো এগুলো অবৈধ, এখন পর্যন্ত সেগুলো বৈধ না। রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ মানে সেটা আইনে পরিণত হয় না। সংসদ যতক্ষণ পর্যন্ত সেই অধ্যাদেশকে স্বীকৃতি না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটার বৈধতা তৈরি হয় না। রাষ্ট্রপতি হয়তো তার ক্ষমতা বলে অধ্যাদেশ জারি করে একটা কিছু করে ফেলতে পারেন, কিন্তু সেই করে ফেলার বৈধতাটা অবশ্যই সংসদকে দিতে হয়। এটুকু জ্ঞান নিশ্চয়ই সমস্ত সংসদ সদস্য, যারা সংসদ সদস্য হয়েছেন, তাদের রয়েছে। যদিও গতকালকে আমরা স্পিকারের একটা মন্তব্য দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেটা হচ্ছে যে
সংসদে কিছু অকাল পক্ষরা গিয়েছে সংসদ সদস্য হিসেবে, যারা সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। এতে করে সংসদের কার্যক্রম চালাতে অনেক বেশি কষ্ট করতে হবে স্পিকারকে। এই ব্যাপারগুলোও বেশ মানে অ্যালার্মিং একটা ব্যাপার। সেই ক্ষেত্রে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কালকে সংসদে আবার আরেকটা হট্টগোল হবে। প্রথম দিনে যেভাবে তারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে বসে থেকে, তারপরে মানে রাষ্ট্রপতির ভাষণ শুনেনি, রাষ্ট্রপতির ভাষণ না শুনে তারা সংসদ ত্যাগ করেছে, সংসদে মিছিল করেছে, প্ল্যাকার্ড দেখিয়েছে, প্ল্যাকার্ড তারা প্রিন্ট করে নিয়ে গিয়েছিল, তার মানে যুদ্ধের একটা প্রস্তুতি নিয়েই তারা গিয়েছিল। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেটা কি আগামীকালকে আবার হবে? গতকালকে মানে গত 12 তারিখে যেটা হয়েছে সেটা খুব একটা ভালো কিছু হয়নি। কারণ রাষ্ট্রপতির আপনি ভাষণ শুনবেন না, অথচ রাষ্ট্রপতির দেয়া অধ্যাদেশ অনুযায়ী আপনি সাংবিধানিক পরিষদের শপথ নিতে বলবেন বিএনপিকে। যে রাষ্ট্রপতিকে আপনি দেখতে পারবেন না, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির ভাষণ আপনি শুনতে পাচ্ছেন না যেহেতু তিনি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির করা অধ্যাদেশ সেটাকে আপনি মানতে বলছেন বিএনপিকে। এই দ্বিচারিতার রাজনীতির সমালোচনা হচ্ছে চতুর্দিকে। এখন দেখার বিষয় যে এই দ্বিচারিতা থেকে তারা বেরিয়ে আসে কিনা। আজকেই সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা সংসদে আলোচনা হবে। সেই আলোচনাকালেও বিরোধী দল আদৌ সংসদে থাকবে কিনা এই প্রশ্নগুলো সামনে আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সংসদের অধিবেশনের প্রথম দিন অতিবাহিত হওয়ার পরে দ্বিতীয় দিনের শুরুর প্রাককালে আগের দিনই যখন এরকম ঘোষণা আসে যে আগামীকালই হতে পারে আমাদের শেষ সংসদের কার্যদিবস, তাহলে এটা গণতন্ত্রের জন্য কোনো শুভ ইঙ্গিত না। যে সংসদ চলবে 5টা বছর, সেই সংসদের দ্বিতীয় দিনের অধিবেশনেই যদি এই ধরনের কথা আসে, তাহলে আমার মনে হয় না খুব একটা স্মুথলি এই সংসদ চলতে পারবে। সামনে অনেক কিছু আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। ভারত কি সত্যি বিএনপি সরকারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেবে? চাপ দেবে কি যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নাও। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের বর্তমান অবস্থান কি? শেখ হাসিনাকে দীর্ঘ সময় আশ্রয় দেয়া নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই বা কি আলোচনা চলছে, এবং ভারত এখন তার নিজস্ব বাণিজ্যিক ও নিরাপত্তার স্বার্থে বর্তমান তারেক রহমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের জন্য কি দুঃসংবাদ হতে পারে? আইনি দেওয়াল স্পষ্ট। ক্রাইম ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স আওয়ামী লীগের ঘরে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অর্ডিন্যান্সের আওতায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। যদি এই অর্ডিন্যান্স বাতিল না হয়, তবে কোনো নেতার পক্ষেই প্রকাশ্যে রাজনীতিতে আসা অদূর কেন সুদূর ভবিষ্যতেও সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা বলতে গেলে আমাদের দেখতে হবে তারেক রহমান সরকার কেন এই অর্ডিন্যান্স বাতিল করবে কিংবা করবে না। জামাত এনসিপির বিরোধিতার মুখে এই আইনটি পরিবর্তন করা সম্ভব। 3, পরিবর্তন হলে তার যে একটা প্রেক্ষিত আসবে, তার যে অভিঘাত আসবে, সেই অভিঘাত সেটা তারেক রহমানের বিএনপি সরকারের পক্ষে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, তারা কতটা সেটা সামাল দিতে পারবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো সমঝোতা কি পর্দার আড়ালে চলছে? 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। সংসদ এখন বিএনপি এবং জামাতের দখলে। এই অবস্থায় আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে। এক, আমূল সংস্কার করে নতুন নামে অন্তত দলের নতুন নাম না হোক, নেতৃত্বের নতুন নামে বা নতুন পরিচয়ে বা নতুন নেতৃত্বে আবার উঠে আসার চেষ্টা করা। 2, দিল্লির চাপের আশায় বসে থেকে বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়া। আপনারা জানেন শেখ হাসিনার পুত্র জয় কয়েকবার বলেছেন তার মা তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, অথচ তারপরে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিল্লি থেকে ঘোষণা করছেন যে তার শেখ হাসিনার চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এতে সাধারণ মানুষের সামনে, কর্মীদের সামনে একটা একটা অস্থির সংকেত যাচ্ছে। যেটাই হোক না কেন, সেটাই শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে বা তার জায়গায় নতুন নেতৃত্ব নিয়ে যেটাই হোক না কেন, সেই বিষয়ে একটা সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বের এই মুহূর্তে নেওয়া দরকার। এটার জন্য বসে থেকে অপেক্ষা করলে দল কিন্তু আরও সংকটের দিকে এবং বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। দেশের মধ্যে সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা বলছে আমরা নেতৃত্বের দিকে তাকিয়ে আছি, কিন্তু নেতৃত্ব তাকিয়ে আছে আবার ভারতের দিকে। এই চক্র থেকে বের হতে না পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু আদৌ সেই ভবিষ্যতে আলো নেই, অন্ধকার। একটি রাজনৈতিক দলের প্রাণ হলো তার কর্মীরা। যখন কর্মীরা ঝুঁকি নিতে ভয় পায় আর নেতৃত্ব বিদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই দলের পুনরুত্থান সম্ভব নয়। আওয়ামী লীগ কি পারবে তাদের তাদের দীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসকে পুনরুদ্ধার করতে? নাকি আমরা একটি বড় দলের চিরস্থায়ী পতন দেখছি, যে দল বাংলাদেশের জন্ম দিয়েছে, যে দল বাংলাদেশকে পাকিস্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে এসে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। ভারতের মধ্যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব গিয়েছেন এবং বৈঠক করেছেন ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, আমরা সকলেই অবগত আছি। এবং কিছুদিন আগে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধানও ভারত সফরে গিয়েছেন এবং সেখানে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সাথে বৈঠক করেছেন, সেটাও আমরা অবগত আছি। এবং সেই বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ হত্যার বিচার করতে হবে। এই জুলাই
যোদ্ধাদেরকে নিয়ে ভারতও কিন্তু একটা কূটনীতিক প্রেশার বাংলাদেশ সরকারের উপর দিয়ে দিয়েছে। বিএনপি 12 ফেব্রুয়ারি মামুবাহিনী নির্বাচনের পর ক্ষমতায় আসার পরবর্তী সময় বলেছিল পুলিশ হত্যার বিচার করবে। আবার পরে গিয়ে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর পুলিশ হত্যার বিচার করবে না বলে চুপ হয়ে যায়। কিন্তু এখন ভারতের আবার কূটনীতিক প্রেশারের কারণে এবং এই জুলাই যোদ্ধাদের অনেক বেশি আস্ফালনের কারণে, বেফাস বক্তব্যের কারণে আবারও পুলিশ হত্যার বিচার শুরু হবে। বাধ্য হয়ে করতে হবে। যদি বিএনপির কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হয়তো বড় মাপের নেতা যারা আছে তাদেরকে বিএনপি মাইনাস করবে, তাদেরকে আইনের আওতায় আনবে না, কিন্তু ছোটখাটো চুনুপুটি যারা আছে তাদেরকে পুলিশ হত্যার বিচারের আওতায় নিয়ে আসবে। বিএনপি এখন এক ঢিলে হয়তো 2 পাখি মারার চেষ্টা করবে। তারা পুলিশ হত্যার বিচার করে এই টোকাই এনসিবিদেরকে প্যাকেট করে ফেলবে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করবে অপরাধী যেই হোক আমার দলের গুলোকে আমরা ছাড় দিচ্ছি না, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলছি, নতুন বন্দোবস্ত করছি। কিন্তু এই টোকাই চুলাই যোদ্ধা যারা আছে তাদের কপালে দুর্গতি আছে। শুধু পুলিশ হত্যার বিচার হবে না, তারা যে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে লুটপাট করেছে, বিভিন্ন জায়গা থেকে টাকা হাতিয়ে নিয়েছে এবং সেই টাকা মানি লন্ডারিং এর মধ্যে বিদেশ পাচার করেছে, সেগুলোর কিন্তু বিতর্কতভাবে তদন্ত চলছে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হয়তো এখন জায়গা বরাবর ধরছে না, মাত্র নতুন সরকার এসেছে, হজবরল অবস্থা হয়ে যাবে। আর কিছু মাস যাক, বিএনপি আরেকটু স্টেবল ভাবে, খুব শক্তভাবে ভিত শক্ত করে নেয়, তারপরে দেখবেন একে একে এই সকল টোকাই সমন্বয় এবং অনেক জামাতের কর্মীদেরকে কিভাবে প্যাকেট করে। মামুবাগের রাজনীতিও চলবে, এদেরকে দমন করে রাখার জন্য প্যাকেটিংও চলবে, কারণ ভারত থেকে একটা প্রেশার আসতেছে। এই বিএনপি সরকারকে ভারত এখন সমর্থন দিচ্ছে এবং এটাও বলে দিচ্ছে যাতে জামাত ইসলামীর আস্ফালন বেড়ে না যায়, তাদেরকে দমিয়ে রাখতে হবে। তারা পার্লামেন্টে বিরোধী দল হিসেবে আছে, ভালো কথা, কিন্তু পার্লামেন্টের মধ্যে তারা যেভাবে জঙ্গিবাদের আস্ফালন ঘটিয়েছে এবং বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করেছে প্রথম দিনের অধিবেশনে, তার মানে বোঝা যাচ্ছে তারা বাংলাদেশে কি পরিমাণ পরিস্থিতি খারাপ করতে পারে যখন বিএনপি বেশি প্রেশার ক্রিয়েট করবে। সে কারণে বিএনপি মাত্র নতুন এসেছে সরকার, 1 মাস যাক, 2 মাস যাক, হয়তো 3-4 মাস দেখবে, তারপরে ভারতের কূটনীতিক প্রেশারের কারণে এই সকল টোকাইদেরকে প্যাকেট করে ফেলবে, জামাতকে কোণঠাসা করে ফেলবে এবং তারা যদি আরো বেশি আস্ফালন দেখায় তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার জন্য স্পেস দিবে বিএনপি নিজেদের স্বার্থের কারণে। তা না হলে বিএনপিদের উপর যখন প্রেশার ক্রিয়েট করবে এই সকল টোকাই সমন্বয়কদের বিচার শুরু হয়ে যাবে, এই জামাত এবং এনসিপি মিলে বিএনপিকে খেয়ে ফেলার চেষ্টা করবে। কারণ এরা হচ্ছে মাকড়সার বাচ্চার মতো। কারণ মাকড়সা যখন মা বড় থাকে, মাকড়সার মা যখন বাচ্চা প্রসব করে, তখন কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে মায়ের কলিজা খেয়ে চির ধরে বাইর হয়, তখন মা মারা যায়। সেম ভাবে বিএনপির বাচ্চা হচ্ছে এই সকল এনসিপি এবং জামাত ইসলাম, এরা এখনো পেটের ভিতর আছে। যখনই ভালোভাবে শক্তিশালী হয়ে যাবে, প্রসব করবে, তখন বিএনপির কলিজা খেয়ে বাইর হয়ে যাবে। এখন তারা 70টার উপর আসন পেয়েছে, তারা অবশ্য আরো ভালো হয়ে গেলে যদি আওয়ামী লীগ স্পেস না দেবে, কোণঠাসা করে রাখে আগামী নির্বাচনে, তারা কিন্তু 100-র উপর আসন পেয়ে যেতে পারে। এভাবে করে তারা ক্ষমতায় আসার জন্য প্ল্যানিং করছে। তারা জনগণের ভোটে আসবে না, কিন্তু এমন ভাবে খেলা খেলবে যে বিএনপির ভোটগুলো তাদের কাছে নিয়ে আসবে। কারণ বিএনপির মতাদর্শের সাথে জামাত ইসলামের মতাদর্শের তেমন কোনো ডিফারেন্ট নাই। তাই বিএনপির যে সকল সমর্থক আছে, সাধারণ সমর্থক, তাদেরকে ব্রেন ওয়াশ করা এবং জামাতের দিকে নিয়ে আসা সম্ভব হবে। অনেক বিএনপির তৃণমূলের কর্মী আছে আর্থিকভাবে সচ্ছল না, তাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করবে, তাদেরকে এমন ভাবে টাকা অফার করবে যে তারা আসতে বাধ্য হবে। বাস্তবতা, জামাত যদি বিএনপির সকল কর্মীদেরকে অফার করে যে তোমরা জামাতে জয়েন করো, আল্লাহও পাবা এবং তোমরা চাকরিও পাবা, তোমার ফ্যামিলিকেও দেখা হবে এবং অ্যারেস্ট হইলে তোমার জেলও দেখাবে, জামিনের ব্যবস্থা করা হবে, তোমার ফ্যামিলিকে চালানোর দায়িত্ব আমার এবং তোমার ছেলে মেয়ে হলে তাদেরকে ভালো ভালো ইউনিভার্সিটি এবং স্কুলে পড়ালেখা করানোর দায়িত্ব আমার, তখন তো এমন ভাবে তাদেরকে বিনাশ করবে, ধর্মের দোহাই দিয়ে, টাকার দোহাই দিয়ে, অটোমেটিক্যালি ভাবে এই বিএনপির মতাদর্শের কর্মীগুলো জামাতের দিকে চলে আসবে। অলরেডি বিএনপির অনেক পার্সেন্টেজ ভোট কমে গিয়েছে, জামাতের দিকে চলে এসেছে। তা না হলে জামাতকে আওয়ামী লীগের 1% লোক ভোট দেয়নি, একজন লোক ভোট দেয়নি। সো জামাত এতগুলা আসন কিভাবে পেল, এত ভোট কিভাবে পেল? বিএনপির কিছু ভোট জামাতের পক্ষে, এনসিপির পক্ষে গিয়েছে, আর বিএনপির 20-25% ভোট বিএনপির পক্ষে রয়ে গিয়েছে। 40% ভোট থেকে 15% জামাতের দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে। আওয়ামী লীগের হয়তো কিছু অল্প সংখ্যক ভোট বিএনপির পক্ষে পড়েছে, কিন্তু আওয়ামী লীগ তেমন আওয়ামী লীগের কেউ ভোট দিতে যায়নি। সো এই ব্যাপারগুলো ভালো করে বিএনপি অনুধাবন করতে পারছে। হয়তো এখন একশনে যায়নি, 1 মাস হয়েছে, কিন্তু বিএনপি একশনে যেতে বাধ্য হবে। তারা যেতে না চাইলো ভারত সমর্থন দিবে একশনে যাওয়ার জন্য, হয়তোবা বাধ্য হয়ে দাঁড়াবে আমেরিকা। শেষ পর্যন্ত আমেরিকা এবং ভারত সমঝোতা করেই কিন্তু এই জামাতের আস্ফালন কমিয়ে দিবে, এটা 100%। এখনো পর্যন্ত এটা বলা যায় আমেরিকা এবং ভারতের সমর্থন আছে এই বিএনপি সরকারকে, কিন্তু এই সকল টোকাই সমন্বয়কদেরকে কিন্তু ভারত ছাড়বে না। হয়তোবা উইকেটের পতন না ঘটালো, এদেরকে সিস্টেমেটিক ভাবে, কূটনীতিক ভাবে, রয়ের মাধ্যমে হলো, ইনফ্লুয়েন্স করে হলো, বিএনপি সরকারকে দিয়ে হলো, এদেরকে প্যাকেট করানো হয়ে যাবে। কারণ ভারত যাদেরকে টার্গেট করে, যাদেরকে লিস্ট করে, ওদেরকে মেরে ফেলতে না পারলো অকেজু করে দেয়, নিজেরা না করলো এমন এক সরকার থেকে তাদেরকে সমর্থন দিয়ে অকেজু করতে বাধ্য করে। এখন যদি ভারত বলে এই সকল টোকাই সমন্বয়কদেরকে তদন্ত করে প্যাকেট করো, পুলিশ হত্যার বিচার করো, যদি না করো তাহলে আমরা ডিজেল দিব না, তাহলে আমরা কাশ্মীর বন্ধ করে দিব, তাহলে আমরা আমদানি রপ্তানি বন্ধ করে দিব, তাহলে আদানির যে বিদ্যুৎ বিল আছে ওগুলো দিতে হবে, তা না হলে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিব, তখন বাধ্য হয়ে করতে হবে না। সো এই সকল হয়তো কূটনীতিক ভাবে মেসেজ দিয়ে দিয়েছে, ভারত সকল কিছু করবে, এই বিএনপি সরকারের সাথে সকল কাজ করবে, সকল ধরনের সহযোগিতা করবে সরকারকে, কিন্তু ভারতের কিছু শর্ত আছে, সেগুলো মানতে হবে। পুলিশ হত্যার বিচার করতে হবে, টোকাই এই সকল যারা আছে তাদের সিস্টেম প্যাকেট করতে হবে, জঙ্গিবাদের পালন করতে পারবে না বাংলাদেশে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে দিতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করতে হবে। এটা ভারতের সে, এবং আমেরিকারও এটার বাইরে সে হওয়ার কথা না। আমেরিকা নির্বাচনের আগে হয়তো জামাতকে সমর্থন দিয়েছিল যাতে জামাত ক্ষমতায় আসতে পারে, ক্ষমতা যখন আসতে পারে নাই, জামাতের ভোট ব্যাংক কম, জনপ্রিয়তা কম, আমেরিকা বুঝতে পেরেছে, সো জামাতকে সমর্থন দিবে না, বিএনপির উপরে ভরসা করছে। বিএনপি যতদিন ক্ষমতায় আছে বিএনপির উপরে আমেরিকা ভরসা করবে এবং ডক্টর নুজের আমলে জামাত এবং বিএনপি রাজি হয়ে যে সকল চুক্তি ডক্টর নুজকে দিয়ে করিয়েছে, সে সকল চুক্তিও বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করিয়ে নিবে এই আমেরিকা। এটাই হচ্ছে রিয়েলিটি। কিন্তু মেইন ভাবে আটকে গিয়েছে একটু এনসিপিরা, তারা এদিকেও যেতে পারবে না, ওইদিকেও যেতে পারবে না। আর জামাত যে এনসিপি কে যা ব্যবহার করানো তা মোটামুটি ব্যবহার করিয়ে চলেছে, সামনে আরো করবে। এনসিপি বিলীন হয়ে গেল, জামাতের কিছু যায় আসে না, কারণ এনসিপি হচ্ছে জামাতের একটা শাখা প্রশাখা, আর এনসিপি এই নেতারা হচ্ছে জামাতের সক্রিয় কর্মী। সো তারাও ভালো করে জানে জামাতের জন্য আমরা বলি হয়ে গেল, কোনো সমস্যা নাই। সেই কারণে বলি হওয়ার আগে আরেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলে রেখেছে, আরেকটা প্রক্সি সংগঠন জামাতের এই মাহফুজ আলম এবং তাসনিম জামিনের নেতৃত্বে অল্টারনেটিভস সাবেক উপদেষ্টা মাহফুজ আলম খুলেছে, এটা আপনারা সকলে অবগত আছেন। তাই জামাত যে চুপচাপ বসে আছে তা না, কারণ বাংলাদেশের
নামি দামি ব্যাংকগুলো তাদের, বড় বড় কোচিং সেন্টারও তাদের, বড় বড় ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে তাদের ছাত্ররাও পড়ে, ঢাকা ভার্সিটিও এখন তাদের দখল আছে, তারাও ভিতরে ভিতরে খেলতেছে। সংখ্যায় কম, কিন্তু তারা নেতৃত্ব দেওয়ার জন্য খুবই যোগ্য লোকগুলোকে তারা সিলেক্ট করে। মানে একজন লোক হবে 100 জনকে তারা নেতৃত্ব দিতে পারে এমন। আর অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে লোক সংখ্যা বেশি কিন্তু নেতৃত্ব দেওয়ার লক্ষ্য। তাই জামাতও খেলতেছে, বিএনপিও সে খেলা বুঝে। কি করবে সেটা হচ্ছে দেখার বিষয়, এবং ভারতও কূটনীতিকভাবে বিএনপিকে প্রেশার ক্রিয়েট করছে। দেখা যাক ঈদের পরে বাংলাদেশের মধ্যে কোন খেলা চলে। বিএনপি যদি খেলতে একটু ভুল করে, বিএনপি কিন্তু জায়গায় যাবে, আর জামাত বিএনপিকে জায়গায় ফেলবে। আর জামাত যদি বিএনপিকে জায়গায় ফেলে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু বিএনপির বড় ক্ষতি হয়ে যাবে, জামাতের আরো বড় একটা উত্থান হয়ে যাবে। অলরেডি জামাত ভিতরে ভিতরে বিএনপিকে ঘাস করে ফেলছে, বিএনপির জনপ্রিয়তা কমাই ফেলছে, এবং বিএনপির ভোট ব্যাংকও কিন্তু জামাতের দিকে নিয়ে নিচ্ছে। সো বিএনপি আগামীতে যে স্টেপই ফেলুক না কেন, খুব ভেবে চিন্তে ফেলতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো আমি ছিলাম এত সময় আপনাদের সাথে, এখন বিদায় নিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশে কোনো রাজনৈতিক খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।